জায়গায় বঞ্চনা ইস্যুতে কখনো বা সংসদের ভেতরে কখনো বা সংসদের বাইরে বিভিন্ন জায়গায় তরজা একেবারে তুঙ্গে। ঠিক কী বিষয় নিয়ে আমরা কথা বলতে শুরু করলাম, অর্থাৎ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুই জায়গাতেই নাকি এক এক রকমভাবে এক এক রকম জায়গায় উন্নয়ন চলছে। অর্থাৎ কার্যত বিমাতৃসুলভ আচরণ যেমন একাধারে করছে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারের দাবি ঠিক তেমনটাই উল্টো দিকে রাজ্য সরকারও ঠিক একই রকমভাবে বিমাতৃসুলভ আচরণ করছে উত্তরবঙ্গের ক্ষেত্রে। এই অভিযোগ অনেকবার আপনারা শুনেছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে এই অভিযোগের ভিত্তি কতখানি। অর্থাৎ একদিকে যখন বলা হচ্ছে উত্তরবঙ্গ বঞ্চনা করা হচ্ছে উত্তরবঙ্গে, সত্যিই সেই কথা কতটা সঠিক সেটাও জানার চেষ্টা করব, কিন্তু তার সঙ্গে সঙ্গে হঠাৎ এই বিষয় নিয়ে কেন কথা বলতে শুরু করলাম সেটাও আপনাদের সামনে একটু রাখার চেষ্টা করব। অর্থাৎ যে জায়গায় উত্তরবঙ্গ বঞ্চনা নিয়ে কথা হচ্ছে সে জায়গায় বারংবার কখনো রাজু বিস্তা, কখনো সুকান্ত মজুমদার, কখনো বা সরব হয়েছেন খগেন মুর্মু সহ বিভিন্ন বিজেপি সাংসদরা। তাদের মূল দাবি উত্তরবঙ্গ ক্রমাগত বঞ্চিত হচ্ছে এবং ঠিক সে জায়গায় উত্তরবঙ্গের বঞ্চনা প্রসঙ্গে বারংবার তীব্র নিশানা করা হয় রাজ্য সরকারকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, কখনো বা বিধানসভার ভেতরে কখনো বা বিধানসভার বাইরে। আর ঠিক সে জায়গায় এবার সরাসরি বিজেপি সাংসদরা ফ্রন্টে নেই, এবার ফ্রন্টে সরাসরি বিধায়করা। ঠিক শুনছেন, না তৃণমূল বিধায়কেরা নয়, সরাসরি বিজেপি বিধায়করা। তা আবার কজন? একজন নয়, দুজন নয়, তিনজন নয়, 10 জন। কার্যত 10 জন বিজেপি বিধায়ক তারা সরাসরি বিধানসভা নয়, চলে গেলেন দিল্লির দরবারে। ঠিক শুনছেন, 16টি দপ্তরে তারা দেখা করতে গিয়েছে। তা আবার ঠিক কী প্রসঙ্গে? উন্নয়ন প্রসঙ্গে। অর্থাৎ উত্তরবঙ্গের উন্নয়ন প্রসঙ্গে 10 জন বিজেপি অর্থাৎ পদ্ম শিবিরের বিধায়ক পৌঁছে গিয়েছেন দিল্লির দরবারে, শুধুমাত্র উত্তরবঙ্গে কিভাবে উন্নয়ন আনা যায়। এবার কি সেই উন্নয়ন? সরাসরি এইমস হাসপাতালের মতো সুপরিকল্পিত হাসপাতাল এবং তার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় বিদ্যালয়, এই দুইয়ের দাবি রয়েছে এবং তার সঙ্গে আনুষঙ্গিক কিছু বিষয় রয়েছে। কি সেই বিষয় রয়েছে? ক্রমশ প্রকাশ্য, বিলম্বে হতাশ হবেন না। কিন্তু তার সঙ্গে সঙ্গে প্রশ্ন উঠছে, সত্যিই কি তারা উন্নয়ন আনতে পারবেন? এ জায়গায় প্রশ্ন উঠতে শুরু করেছে তৃণমূল শিবির থেকে। তারা বলছেন এটা নাকি কার্যত রাজনীতির গিমিক। অর্থাৎ 26শে বিধানসভা নির্বাচনের আগে যখন বিজেপি একাধারে ধর্মের রাজনীতি করছে, ঠিক সে জায়গায় এবার সরাসরি তারা উন্নয়ন বঞ্চনার এই বিষয়ে সরাসরি উন্নয়ন নিয়েও সরাসরি সাধারণ মানুষকে ভুলভাবে বিভ্রান্ত করবার চেষ্টা করছেন। এবার কে সঠিক বলছেন, কেই বা সঠিক বলছেন না, এ বিষয় নিয়ে তীব্র রাজনৈতিক তরজা থাকলেও আমাদের প্রশ্ন একটি জায়গাতে, তা হলো সত্যি কি এই 10 জন পদ্ম বিধায়ক যা সাংসদরা আনতে পারছেন না তা বিধায়করা আনতে পারবেন? এই প্রসঙ্গ নিয়ে শুরু হবে আজকের ডিবেট। নমস্কার, আমি অঞ্জন, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। এখন ঠিক ঘড়িকাটার সন্ধ্যে 7টা, আর আজ মূল আলোচনার বিষয় 10 পদ্ম বিধায়ক দিল্লির দরবারে তো পৌঁছলেন, কিন্তু উন্নয়ন আনতে পারবেন কি? আর ঠিক এই জায়গায় আমার প্রথম প্রতিবেদন আপনাদের সামনে রাখছি, তারপর আসছি বিস্তারিত আলোচনা। দেখুন, রাজনৈতিক মহলের মতে উত্তরবঙ্গের 10 বিজেপি বিধায়কের দিল্লি সফর কেবল একটি উন্নয়নমূলক দাবি আদায়ের প্রচেষ্টা নয়, বরং এটি একটি সুপরিকল্পিত রাজনৈতিক কৌশলের অংশ, যা পশ্চিমবঙ্গের রাজনৈতিক সমীকরণকে নতুন মোড় দিতে পারে। শিলিগুড়ি থেকে নকশালবাড়ি পর্যন্ত বিস্তৃত এই বিধায়ক দলটি কেন্দ্রীয় 16টি মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনায় বসতে চলেছে, যেখানে শুধু রাস্তা এবং রেলের উন্নয়নই নয়, আদিবাসী অধ্যুষিত এলাকাগুলিতে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় স্থাপন, এমসি স্তরের হাসপাতাল নির্মাণ এবং চা শিল্পে শ্রমিকদের জন্য বিশেষ প্যাকেজের দাবিও উঠবে। এই সমস্ত দাবি সামনে রেখে বিজেপি স্পষ্টভাবে উত্তরবঙ্গের 15টি বিধানসভা আসনে নিজেদের অবস্থান শক্তিশালী করার পথ প্রশস্ত করতে চাইছে। বিশেষত যখন 2024 সালের নির্বাচনে এই অঞ্চলের 7টি আসনে তাদের জয়লাভ করা সত্ত্বেও তৃণমূল কংগ্রেসের সঙ্গে ভোটের ব্যবধান ছিল নগণ্য। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন এই সফরের মাধ্যমে বিজেপি একদিকে যেমন উত্তরবঙ্গের আদিবাসী ও নেপালি ভাষাভাষী ভোট ব্যাংককে নিজেদের দিকে টানার চেষ্টা করছে, অন্যদিকে তৃণমূল সরকারের উন্নয়ন ভাবমূর্তিকে চ্যালেঞ্জ করছে, যা গত দশকে উত্তরবঙ্গের অবহেলিত এলাকাগুলিতে তৃণমূলের জন্য উল্লেখযোগ্য সমর্থন সৃষ্টি করেছিল। তবে তৃণমূলের পাল্টা কৌশল এবং কেন্দ্রীয় সরকারের প্রকৃত সদিচ্ছাই নির্ধারণ করবে এই রাজনৈতিক চালের শেষ পরিণতি। কিন্তু এসবের মাঝে আমাদের সোজাসাপটা প্রশ্ন, বিধায়কের সংখ্যা যাই হোক না কেন, দল বেঁধে গেলেই কি সমস্যার সমাধান হবে? উন্নয়নের ধারা বইবে বঙ্গের উত্তরে, নাকি তৃণমূলের ভাষায় সবই ভোটের নিরিখে শুধুই গিমিক হয়ে থেকে যাবে? আজ এখান থেকেই বিতর্ক শুরু। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।
আমাদের সোজাসাপটা প্রশ্ন, সত্যি কি উত্তরবঙ্গে উন্নয়ন আনা সম্ভব? সত্যি কি এই 10 জন বিধায়ক উত্তরবঙ্গে উন্নয়ন আনতে পারবেন, নাকি সবটাই তৃণমূলের ভাষায় গিমিক হয়ে থেকে যাবে? তার কারণ একের পর এক সাংসদরা এখানে নানান রকম কথা বলেছেন, নানান রকম বক্তব্য পেশ করেন। তারা বলেন উত্তরবঙ্গের উন্নয়ন সত্যি কোনো এক জায়গায় থমকে রয়েছে। আচ্ছা, সাংসদরা সরাসরি বিধায়কদের দিকে নিশানা করে দিচ্ছেন কি? কেন বলছি বলুন তো? তার কারণ সাংসদরা তো এতদিন এই বিষয়ে আওয়াজ তুলতেন, বিধায়কদের কেন প্রশ্ন পড়লো বা প্রয়োজন পড়ে গেল হঠাৎ করে তাদের এই বিষয় নিয়ে আওয়াজ তোলার জন্য? প্রশ্ন তো উঠবে। তার কারণ সাংসদরা সামগ্রিকভাবে উন্নয়নের কথা বলে, অর্থাৎ লোকসভায় ঠিক কোন জায়গায় কতটা উন্নয়ন প্রয়োজন, কোন জায়গায় এমপি ল্যাডের টাকা যাবে, কোন জায়গায় যাবে না, অর্থাৎ কার্যত এই বিষয় নিয়ে সম্পূর্ণ সুপরিকল্পিত একটি কাঠামো তৈরি করবার চেষ্টা করে সাংসদরা। আর ঠিক সে জায়গায় সাংসদরা সেখানে না গিয়ে, দিল্লির দরবারে না গিয়ে বিধায়কেরা দরবারে যাচ্ছেন, তাও আবার দিল্লিতে না। বিধানসভার অন্দরে হলে বিষয়টি আলাদা ছিল, নিজস্ব জায়গায় নিজস্ব বিধানসভায় উন্নয়নের কথা তারা বলতেই পারেন। কিন্তু প্রশ্ন উঠছে সামগ্রিক স্তর নিয়ে 10টি বিধায়ক তারা সরাসরি চলে গেলেন কোথায়? সরাসরি দিল্লির দরবারে। প্রশ্ন উঠতে শুরু করলো ঠিক এই জায়গা থেকে, সত্যি কি উন্নয়ন, নাকি শুধুমাত্র 26-এর বিধানসভা নির্বাচনকে সরাসরি পাখির চোখ করে নিশানা করতে চাইছে বিজেপি বিধায়করা? না, হয়তো কোনো এক জায়গায় ধর্ম কাজ করছে না, তাই কি এবার সরাসরি গিমিক হয়ে দাঁড়াবে এই উত্তরবঙ্গ উন্নয়ন? অর্থাৎ বারংবার যে কথা বলা হয় উত্তরবঙ্গের থেকে যাবতীয় সব পুঁজি নিয়ে দক্ষিণবঙ্গে ব্যবহার করা হয়, অর্থাৎ উত্তরবঙ্গের সামগ্রিক স্তর থেকে যা টাকা আসে সেই টাকা নাকি দক্ষিণবঙ্গে কাজে লাগানো হয়, কিন্তু উত্তরবঙ্গের উন্নয়নের দিকে সেভাবে নজর দেওয়া হয় না রাজ্য সরকারের তরফ থেকে। আর ঠিক এই জায়গা থেকে প্রশ্ন উঠতে শুরু করেছিল উত্তরবঙ্গ বিভাজন নিয়ে। ভাবুন, বাংলা, সেই বাংলার আবার বিভাজন, অর্থাৎ একদিকে উত্তরবঙ্গ, একদিকে দক্ষিণবঙ্গ। যদিও বা এই বিষয়কে কার্যত নস্যাৎ করেন বিজেপি বিধায়কেরাও। আমরা যেমন কথা বলেছিলাম আজ ঠিক বিকেল 5টায় দুর্গা মুর্মুর সঙ্গে, তিনি কার্যত এই বিষয়কে বলছেন, উড়িয়ে দিয়ে নস্যাৎ করছেন এই দাবিটিকে। অর্থাৎ তারা বলার চেষ্টা করছেন না, এরকম কোনো বিষয় নেই যে উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গ আলাদা আলাদা দরকার। কিন্তু প্রশ্ন হচ্ছে সত্যি কি তারা উত্তরবঙ্গ আলাদা চাইছেন না, নাকি নেপথ্যে এটাই চাইছেন কিন্তু সামনে অন্য কিছু রেখে আই ওয়াশ করার চেষ্টা করছেন? জানার চেষ্টা তো করতে হবে। আর ঠিক এই জায়গা থেকে আমাদের সঙ্গে ইতিমধ্যে যারা জুড়েছেন তাদের সঙ্গে পরিচয় পর্ব সারবো। আমাদের সঙ্গে ইতিমধ্যে জুড়েছেন মাননীয় অনাবিল ইসলাম, তৃণমূল সমর্থক, তৃণমূল নেতা। অনাবিল বাবু, আপনাকে স্বাগত টাইপির বাংলা সন্ধ্যে 7টার শোতে। আর কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে বিজেপি সমর্থক এবং তার সঙ্গে সঙ্গে রাজনৈতিক বিশেষজ্ঞ জুড়বেন। কিন্তু তার আগে অনাবিল বাবু, আপনার কাছে আমার সরাসরি প্রশ্ন, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ এইভাবে বঙ্গের বিভাজন তো প্রথম কথা কতটা সঠিক? এবং ঠিক এ জায়গা থেকে আরও একটি প্রশ্ন আসতে শুরু করছে, খুব সোজাসাপটা প্রশ্ন, তা হলো সাংসদরা কি পারলেন না, এখন ফ্রন্টে আসতে হচ্ছে বিধায়কদের? তাহলে কি সাংসদরা ফেল করে গেল? নাবিল বাবু, অনাবিল বাবু, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, স্পষ্ট শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, বলুন। বলছি দেখুন, এই বিষয়টা খুবই একটা স্বাভাবিক বিষয়। এটাকে আমরা খুব বেশি গুরুত্ব আমরা দিতে চাইছি না, বা গুরুত্ব দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তার কারণ এটা হচ্ছে স্বাভাবিক একটা ব্যাপার। কারণ এখানে যদি একটা পরিকল্পনা এবং একটা যদি নির্দিষ্ট যদি একটা কোনো লক্ষ্য থাকতো, এবং সত্যিই যদি বাংলার হয়ে কিছু চাওয়ার বা বাংলার হয়ে কোনো দাবি জানানোর ইচ্ছা যদি তাদের থাকতো, তাহলে শুধুমাত্র ওই 10 জন বিজেপি বিধায়ক কেন? এই বঙ্গে তো 294 জন বিধায়ক আছেন। শুধুমাত্র উত্তরবঙ্গ বঞ্চিত হচ্ছে এমনটা তো নয়। এবং দক্ষিণবঙ্গের বিধায়করা কেন উত্তরবঙ্গের হয়ে বলবে না? এই প্রশ্নটা একবার কি মনে আসে না যে তাহলে এই জায়গা থেকে আমরা এটা বলতে পারি যে শুধুমাত্র উত্তরবঙ্গের কথা বলার জন্য উত্তরবঙ্গের বিধায়করা তারা সেখানে গেছেন, তাহলে উত্তরবঙ্গের সাংসদরা এতদিন কি করছিলেন? তারা তো কেন্দ্রের সংসদে দাঁড়িয়ে উত্তরবঙ্গের হয়ে কথা বলার তাদের সুযোগ বিস্তর আছে। তাহলে কেন এই 10 জন বিধায়ককে উত্তরবঙ্গের হয়ে কথা বলতে যেতে হচ্ছে? তাহলে কি আমরা এটা বলতে পারি যে আজকে যে ধর্মীয় মেরুকরণের যে চেষ্টা তারা করে চলেছেন, সেটা এই বাংলাতে তারা বাজিমাত করতে পারবেন না বলে তারা বিশ্বাস করে নিয়েছেন, এবং সেই জায়গা থেকে নতুন কোনো বিষয়বস্তুকে তুলে নিয়ে এসে আবার এই বাংলার মানুষকে
বোকা বানানোর চেষ্টা করছেন এই 10 জন বিধায়ককে দিল্লিতে পাঠিয়ে? এটা কি আমরা বলতে পারি না? আমরা বলতে পারি, কিন্তু এই জায়গা থেকে আমি আরো প্রশ্ন করি যে এই 10 জন বিধায়কের সঙ্গে যদি আরো কয়েকজন তৃণমূলের বিধায়ক কিংবা অন্য কোনো দলের বিধায়ক যদি একসঙ্গে হয়ে বাংলার জন্য যদি দরবার করতে যেতেন, তাহলে আমরা ভাবতাম যে বিজেপির একটা সদিচ্ছা আছে বাংলার জন্য। তা কিন্তু নয়। তাহলে তারা কেন কেন বিধানসভায় দাঁড়িয়ে তারা উত্তরবঙ্গের জন্য কোনো কিছু বললেন না? বিধানসভায় তো তাদের বলার জায়গা, সেখানে কেন একটা সম্মিলিত প্রচেষ্টা তারা করলেন না? এবং সেখান থেকে একটা সিদ্ধান্ত নিয়ে একটা সম্মিলিত একটা দল কেন দিল্লিতে গিয়ে দরবার করলেন না? এই প্রশ্ন কি আমরা এখান থেকে করব না? তাহলে পুরোটাই হচ্ছে একটা ষড়যন্ত্র, মমতা ব্যানার্জির বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। সেই ষড়যন্ত্রের অঙ্গ হিসাবেই তাদেরকে দিল্লি পাঠানো হচ্ছে, এবং এর পিছনে কোন ষড়যন্ত্র লুকিয়ে আছে দেখা যাবে যে অচিরেই সেটা আমাদের সামনে এসে হাজির হবে। কিন্তু পৃথিবীর ইতিহাস বলে যে শকুনির অভিশাপে কখনো গরু মরেনি, মরবেও না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহস, লড়াকু মানসিকতা এবং তাকে আবার কিন্তু এই 2026-এ জয়ের মালা পরাবে। সিপিএম এর ভোট রামে আর রামের ভোট বামে, এই করে এই যে হেয়ালি আর এই যে ষড়যন্ত্র, এই ধুরন্ধরদের বঙ্গ রাজনীতির অঙ্গনে এরা করে চলেছে বাংলার মানুষের কাছে। তাই এই বিজেপি আপনারা বলেন ঠিকই যে উত্তরবঙ্গে উন্নয়ন হচ্ছে এবং উত্তরবঙ্গে আলাদা করে নিশ্চিতভাবে উন্নয়নের ওইভাবে প্রয়োজন নেই। নিশ্চিতভাবে কিন্তু উত্তরবঙ্গের প্রশ্ন উন্নয়ন হচ্ছে, হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় অনিলবাবু আমার প্রশ্নটা কতবার শুনে নিন। উত্তরবঙ্গে গেছেন? অনিলবাবু আমার প্রশ্নটা শুনে নিন। আমি বলতে চাইছি এটাই যে সরাসরি বিজেপির পক্ষ থেকে নানান সময় বলা হয় যে এইমস এর বিষয়টি তা তো কল্যাণীতে রয়েছে, তা তো উত্তরবঙ্গে হতে পারতো, আচ্ছা, জায়গা মমতা রয়েছে, সবকিছু হয়েছে। মমতা সেই সময় বন্দ্যোপাধ্যায় প্রিয়রঞ্জন দাসমুন্সী থেকে শুরু করে প্রত্যেকে এই বিষয় নিয়ে সরব হয়েছিলেন। কি হলো? সরব হয়েছিলেন, এইমস তো কিন্তু আসলো না উত্তরবঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায় রাজত্বকালে আপনি দেখবেন। অনিলবাবু আপনাকে একটু থামাচ্ছি, আমাদের সঙ্গে ইতিমধ্যে জুড়ে গেছে মাননীয় রতন বালা, কংগ্রেস সমর্থক। রতনবাবু আপনাকে স্বাগত ট্রাইব টিভি বাংলা সন্ধ্যে 7টার এই শোতে। আমাদের সঙ্গে তৃণমূল সমর্থক রয়েছেন অনামিল ইসলাম। অনামিল বাবু আপনি বলুন। হ্যাঁ, আপনি দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় কতবার উত্তরবঙ্গ সফর করেন, কতবার উত্তরবঙ্গে যান। একজন মুখ্যমন্ত্রী এতবার উত্তরবঙ্গ সফর করেছেন, দার্জিলিং গেছেন বলে বিগত কোনো মুখ্যমন্ত্রী এটা করেছেন বলে আমার জানা নেই। আমি দাবি করছি যে তার একটা সদিচ্ছা এবং উত্তরবঙ্গের কিছু উন্নয়ন ঘটানোর জন্য তার যে সদিচ্ছা আছে, এটা কিন্তু বারে বারে তিনি প্রমাণ করেছেন। এবং শুধু তাই নয়, চা বাগানগুলোকে নিয়ে যখন চা বাগানের যখন অস্থিরতার পরিবেশ তৈরি হয়, তখন কিন্তু তিনি সেখানকার যারা আমাদের আপনি জানেন অনামিল বাবু কতগুলো চা বাগান বন্ধ হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। আপনার কাছে হিসেব রয়েছে? যেগুলো বন্ধ হয়ে গেছে কেন সেগুলো বন্ধ হচ্ছে অনামিল বাবু? কেন বন্ধ হচ্ছে চা বাগানগুলো? দেখুন, চা বাগানগুলো কেন বন্ধ হচ্ছে এটা তো আপনি বা আমি শুধুমাত্র এখান থেকে ঠিক করে দিতে পারবো না। কেন বন্ধ হচ্ছে এখানে বসে আমরা বলে দিতে পারবো না। তার আভ্যন্তরীণ বিষয়গুলো কি আছে বা তার চা বাগানের উপর ভিত্তি করে অনামিল বাবু কতজনের রুজি রোজগার এবং তাদের পরিবার চলে আপনি নিশ্চয়ই সেটা আন্দাজ করতে পারেন। সে জায়গায় চা বাগানগুলো যখন বন্ধ হয়ে যায় আপনারা উন্নয়নের কথা বলেন অনামিল বাবু? এটা উন্নয়ন? আচ্ছা বলুন তো, এটা কি কখনো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি একজন মানবিক মুখ্যমন্ত্রী, তিনি কখনো চাইবেন যে একটা চা বাগান বন্ধ হয়ে যাক, সেখানকার মানুষদের রুজি রুটি বন্ধ হয়ে যাক? সমাধানের জন্য কি কি করেছেন? এটা বিশ্বাস করা যায়? সমাধানের জন্য কি কি করেছেন অনামিল বাবু? দেখুন, সমাধানের জন্য তিনি যে প্রচেষ্টা তার জারি আছে, তিনি অবশ্যই সেখানকার মানুষদের জন্য, তার উন্নয়নের জন্য তিনি কিন্তু ওখানে প্রতিনিয়ত তিনি কাজ করে চলেছেন। এটা কিন্তু আমরা এই জায়গা থেকে আমরা দাবি করতেই পারি, আমরা দাবি করি। বেশ অনামিল বাবু, আপনার কাছে আবারও আসবো, কিন্তু তার আগে দিল্লি যাওয়া বিধায়কদের তালিকা আপনাদের সামনে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছিলেন। ট্রাইব টিভি বাংলায় মোট 10 জন দিল্লিতে পৌঁছে গিয়েছেন পদ্ম শিবিরের বিধায়ক শঙ্কর ঘোষ শিলিগুড়ি থেকে, আনন্দময় মর্মন মাটিগাড়া নকশালবাড়ি, দুর্গা মুর্মু ফাঁসি দেওয়া, শিখা চট্টোপাধ্যায় ডাবগ্রাম ফুলবাড়ি, বিশাল লামা কালচিনি। এরপরে নেক্সট পেজ চালাতে বলবো। সুশীল বর্মন মাথাভাঙা, মালতী রাভা রায় তুফানগঞ্জ, কৌশিক রায় ময়নাগুড়ি, চিন্ময় দেব গাজল, পুনা ডেংরা, নাগরাকাটা। এই 10 জন বিধায়ক পৌঁছে গেছেন। তার মধ্যে শঙ্কর ঘোষ এবং বিশাল লামা দুজনেই বিমানে করে পৌঁছে যান এবং বাকিরা ট্রেনে করে যান। আমি ঠিক এই জায়গায় সরাসরি রতনবাবুর কাছে যাব। রতনবাবু, 10 জন বিজেপি বিধায়কের পৌঁছে যেতে হচ্ছে দিল্লির দরবারে। দিল্লিতে পৌঁছে সেখানে 16টি মন্ত্রকে তারা কথা বলবেন।
এখনো যদিও বা সবটাই আলোচনা সাপেক্ষ, কিন্তু প্রশ্ন হচ্ছে সত্যি কি এইভাবে উন্নয়ন সম্ভব? তার আগে ইতিমধ্যে আমাদের সঙ্গে জুড়ে গেছে মাননীয় সুকান্ত ঘোষ, রাজনৈতিক বিশ্লেষক। সুকান্তবাবু, আপনাকে স্বাগত ট্রাইব টিভি বাংলা সন্ধ্যে 7টার এই শোতে। আমাদের সঙ্গে কংগ্রেস সমর্থক জুড়ে রয়েছেন রতন বালা, আমাদের সঙ্গে তৃণমূল সমর্থক জুড়ে রয়েছেন অনাবিল ইসলাম। আমি রতনবাবুর কাছে যাবো আবার, বলুন। হ্যাঁ, শুভ সন্ধ্যা অঞ্জন দা, প্রত্যেককে সন্ধ্যা। আপনাদের টাইপ টিভি চ্যানেলে সবাইকে শুভ সন্ধ্যা। আজকে প্রথমে আজকে পবিত্র রমজান মাসের শেষে খুশির ঈদ, সকলকে ঈদের শুভেচ্ছা জানাই আপনাদের চ্যানেল থেকে। আপামর যারা আছেন সবাইকে ঈদের শুভেচ্ছা। এখানে বলি অঞ্জন দা, যে 10 জন বিধায়ক তারা পৌঁছে গেছেন দিল্লিতে, যে দিল্লি থেকে কিছু আনতে পারেন কিনা সেটা দেখার জন্য আমরা বসে থাকবো যে তারা কি নিয়ে আসছে। আজকে অযোধ্যা সত্যি কথা বলতে, যে উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গ বলুন, উত্তরবঙ্গ বলুন, এই যিনি বললেন যে সত্যি উত্তরবঙ্গটা একেবারেই শেষ হয়ে গেছে অযোধ্যা। উত্তরবঙ্গে যা ছিল উনি বলতে পারলেন না যে চা বাগানগুলো কেন বন্ধ হয়ে যাচ্ছে, বা চা বাগানগুলো, উনি খালি মমতাময়ী রূপ, মমতা কেউ কখনো চায় না বন্ধ হয়ে যাক, কেন বন্ধ হয়ে যাক, তিনি কিন্তু সমাধানের কথা কিছু বললেন না। আজকে টোটালি আপনি দেখুন যে উত্তরবঙ্গের মানুষ তারা বেঁচে আছে কি করে, তাদের দৈনন্দিন রুজি রুটির মেন জায়গা হচ্ছে চায়ের বাগানগুলো। সেই বাগানগুলো, সেই কারখানাগুলো দিনের পর দিন সব বন্ধ হয়ে যাচ্ছে। আর উত্তরবঙ্গে যেটুকু আছে সেটা হচ্ছে পর্যটক কেন্দ্র। সেই সামান্য পর্যটক কেন্দ্র দিয়ে আজকে বলুন তো দিনের পর দিন, দিনের পর দিন যে এমস হবে বা অমুক হবে তমুক হবে। আজকে বলতে নাই অঞ্জন দা যে 10 জন বিজেপি বিধায়ক তারা দিল্লি যাচ্ছেন দরবার করতে নির্বাচনের আগে, তারা ওখান থেকে হয়তো কিছু নিয়ে এসে বা বলবে যে হ্যাঁ উত্তরবঙ্গের মানুষের জন্য আমাদের মানে ইনি যেরকম বললেন আমাদের মমতাময়ী, ওনারাও বলবেন যে আমাদের মমতাময়, হ্যাঁ মোদিময়, তারা আমাদেরকে কিছু দিয়ে পাঠালো, প্যাকেজ দিয়ে পাঠালো, আমরা উন্নয়ন করছি। কিন্তু সত্যি কথা বলতে অঞ্জন দা, যে আপনারা যারা বিশেষ করে উত্তরবঙ্গে যারা আমার প্রচুর বন্ধু টন্ধু আছে ওখানে, যে সত্যি কথা বলতে তাদের অবস্থা খুবই খুবই করুণ অবস্থা। তারা দিন আনা দিন খাওয়া মানুষ, তাদের একের পর এক যে চা বাগানগুলো বন্ধ হয়ে যাচ্ছে, তারা একবেলা ঠিক মতো খেতে পায়, একবেলা ঠিক মতো খেতে পায় না, এরকম অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা দেখেছি বিশেষ করে ওখানে ওই আপনার রাজবংশী সম্প্রদায় বলুন, এসসি এসটি পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষ বলুন, তারা সবচেয়ে ওখানে বেশি বসবাস করে। আজকে অতগুলো এমএলএ বিজেপি, আজকে দিল্লি চালাচ্ছে বিজেপি সরকার। আমি যতই বলি যে আমি বিরোধী দলের এমএলএ, বিরোধী দলের এমপি, আমাকে রাজ্য সরকার কিছু দেয় না, আমি কিছু করতে পারি না। আচ্ছা অঞ্জন দা, আপনারা জনপ্রতিনিধি, মানুষের জন্য করবেন, আপনি চেষ্টা করে দেখুন না, আপনি নিজে নিজে রাস্তায় নেমে দেখুন না, আপনি কিছু যদি করতে চান কে আপনাকে বাধা দিচ্ছে। কিন্তু মেন কথা হচ্ছে অঞ্জন দা, কিছু আমার তো এই প্রসঙ্গে করার মনে পড়ে যাচ্ছে রতনবাবু অধীর রঞ্জন চৌধুরীর কথা। অধীর রঞ্জন হ্যাঁ। চৌধুরী পর্যন্ত এই কথাগুলো বলতেন, তাহলে আপনি কি বলতে চাইছেন অধীর রঞ্জন চৌধুরী সেভাবে একদম নেয়নি? একদম অঞ্জন দা, এক মিনিট বলি, আপনি হ্যাঁ অধীর রঞ্জন চৌধুরীর কথা বলে। আচ্ছা অঞ্জন দা, এই যে যখন আপনার এই যে রেল ব্রিজটা, যেটা নসিপুর রেল ব্রিজ, এই যে মুর্শিদাবাদ জেলার জন্য এই যে ভাঙনের কথা অধীর রঞ্জন চৌধুরী বারবার বলেছে, যখন যেটুকু সুযোগ পেয়েছে মুর্শিদাবাদের মানুষের জন্য তিনি করেছেন। আজকে নসিপুর যে রেল ব্রিজটা তৈরি হয়েছে অঞ্জন দা, এই ব্রিজটা একদিনে তৈরি হয়নি। আজকে যদি কেউ আজকে একটা ওভারব্রিজ যদি রেলের উপর দিয়ে করেন, আজকে তিনি এমপি হয়েছেন বহরমপুর অধীর চৌধুরীকে হারিয়ে, তিনি পার্লামেন্টে পৌঁছালোই না 100 কোটি টাকার একটা প্যাকেজ পেয়ে গেলেন, যে ওই ভাবতার উপর দিয়ে রেল ব্রিজ নাকি এমপি কোটায় উনি করে নিয়ে এসছেন। একদিনে 100 কোটি টাকা সম্ভব? সেগুলো সম্ভব না। দীর্ঘদিনের লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে কোথায় করার ইচ্ছাটাই বড় কথা। আজকে কাঁদি মাস্টার প্ল্যান, আজকে কাঁদি বলে একটা জায়গা আছে আপনার মুর্শিদাবাদে, সেখানে প্রত্যেক বছর বন্যা, আমরা সেখানে শো করতে পর্যন্ত গিয়েছিলাম 24শে মহরণ, এবং সেখানে কার্যত আমরা সাধারণ মানুষের সঙ্গে যখন কথা বলি তখনও এই প্রসঙ্গটা উঠে আসে। রতনবাবু বলুন। হ্যাঁ, মাস্টার প্ল্যানটা যেটা কাঁদি মাস্টার প্ল্যানটা যেটা প্রত্যেক বছর বন্যায় ভেসে যায়, সেই জায়গাটাতে তিনি দিল্লি থেকে টাকা নিয়ে এসে, তখন কিন্তু আপনার গভর্নমেন্টে বামফ্রন্টের গভর্নমেন্ট, আমরা কিন্তু ক্ষমতায় ছিলাম না, তবুও যদি সদিচ্ছা থাকে অনেক কিছু করা যায়। আজকে আপনি বললেন 10টা এমএলএ এর কথা বললেন, আজকে কতগুলো এমপি ছিল উত্তরবঙ্গে বিজেপির, কেন তারা ওইখানে কিছু করতে পারলো না? তারা কখন কোনোদিন রাস্তায় নেমে বলেছে
রাস্তায় নেমে বলেছে যে আমাদেরকে কিছু করতে দেওয়া হচ্ছে না? কিছুই না অঞ্জন দা। আজকে যিনি পশ্চিমবাংলায় বসে আছেন উনি যেরকম একটাই পোস্ট। প্রথমবাবু আপনাকে একটু ব্রেক করছি, আমার সঙ্গে ইতিমধ্যে জুড়ে গেছেন মাননীয় প্রীতম সিং, বিজেপি সমর্থক। প্রীতমবাবু, আপনাকে স্বাগত ট্রাইপি বাংলা সন্ধ্যে 7টার শোতে। ইতিমধ্যে আমাদের সঙ্গে রয়েছেন একেবারে বাদিকে, আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় সুকান্ত ঘোষ, রাজনৈতিক বিশ্লেষক, আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় অনাবিল ইসলাম, তৃণমূল সমর্থক, আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় রতনবালা, কংগ্রেস সমর্থক। রতনবাবু, ব্যাক টু বলুন। আজকে অঞ্জনদা বলি, এই যে গঙ্গার ভাঙন, পদ্মার যে ভাঙনটা হচ্ছে, আপনি কল্পনা করতে পারবেন না অঞ্জনদা কিভাবে মানে ভূগোল পরিবর্তন হয়ে যাচ্ছে, ভৌগোলিক অবস্থা মুর্শিদাবাদ মালদার টোটালি চেঞ্জ হয়ে যাচ্ছে। আর সেখানে আপনি 100 টাকা বাজেট করছেন, 100 কোটি টাকা বাজেট করছেন আপনি বিধানসভাতে দাঁড়িয়ে। তার মানে কি? তার মানে হচ্ছে যে আপনার নির্দিষ্ট কোনো পরিকল্পনা নাই। আজকে আপনি বলতে পারলেন না, অনাবিল বাবু তিনি বলতে পারলেন না, তিনি খালি মমতাময়ী মমতাময়ী মমতাময়ী। ঠিক আছে, আজকে উত্তরবঙ্গের মানুষ অঞ্জন দা, আপনার চ্যানেল থেকে বলছি, উত্তরবঙ্গের মানুষ দিনের দিন যেভাবে বঞ্চিত হচ্ছে, এই বঞ্চনা উত্তরবঙ্গের মানুষ কোনোদিন আর সহ্য করবে না। আর তাদেরকে বুঝতে পেরেছি আপনার কাছে আবারও আসবো, কিন্তু তার আগে আমাকে একটু সুকান্তবাবুর কাছে যেতেই হবে। সুকান্তবাবু, কার্যত আপনিও একজন উত্তরবঙ্গের মানুষ, এবং সেই উত্তরবঙ্গ থেকে আপনি নানান রকম কথা অনেক সময় বলেছেন, আমাদের শোতেই বলেছেন। আজ সে জায়গায় 10 জন বিধায়ক সরাসরি উন্নয়ন এবং বঞ্চনার এই নজির তৈরি করবার জন্য সরাসরি দিল্লির দরবার পর্যন্ত যাচ্ছেন। সত্যি উন্নয়ন সম্ভব এইভাবে? দল বেঁধে গেলে পরেই উন্নয়ন আসবে উত্তরবঙ্গে? রঞ্জন, শোনা যাচ্ছে? স্পষ্ট বলুন। মূলত আমার এই বিষয়গুলো এখন একটা গিমিক ছাড়া কিছু মনে হয় না, কারণ সেটা তৃণমূল হোক বিজেপি হোক। আমার বিষয় হচ্ছে যে আমি যদি উন্নয়ন করতে চাই, আমাকে জনগণের ম্যান্ডেট সেটা নিয়ে আমি এসেছি। তাহলে জনগণ, সংখ্যাগরিষ্ঠ জনগণ আমার সঙ্গে আছে, ধরে নিতেই হবে। তারপরেও আমাকে যদি বিমানে ট্রেনে এগিয়ে যেতে হয় এবং এইমস এর জন্য দরবার করতে হয়, যে এইমস এর, এটা কিন্তু তোমাকে মানতেই হবে, প্রিয়রঞ্জন দাশমুন্সী যে স্বপ্নটা দেখেছিলেন, সে যে দলেরই হোক না কেন, সেই স্বপ্ন কিন্তু যে চেষ্টা করেছিলেন, অনেক যুদ্ধ করেছিলেন। কিন্তু এখনকার নেতা নেত্রীদের, আমি কংগ্রেস বিজেপি তৃণমূল সব দলেরই, মমতা বন্দ্যোপাধ্যায় অনেক সংগ্রাম করেছেন। এই সংগ্রামের ছিটে ফোঁটা এখন বর্তমান তৃণমূলের নতুন নেতৃত্ব, কংগ্রেসের নতুন নেতৃত্ব, বিজেপির নতুন নেতৃত্বের মধ্যে পাওয়া যায় না। একটা জিনিস পেয়েছে, সেটা হচ্ছে রাম। আরেক দিকে হচ্ছে এই রাম, কে কত বড় রাম ভক্ত, কে কত বড় হিন্দু, কে কত বড় কি, এটাই হচ্ছে মূল আলোচনা বিষয়। এবং এরা যেটা বলছে যে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় তৈরি করবে, দেখো কেন্দ্রীয় বিদ্যালয়ের কথা বলছেন ওনারা। হ্যাঁ, না, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় একটা হওয়ার কথা রয়েছে, এটাও একটা প্রসঙ্গে আছে। তো এবার কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হতে গেলে তার পরিকাঠামো, তার ইউজিসির অনেক কিছু প্রয়োজন আছে, স্বীকৃতি, এটা অত সহজ নয়। নতুন বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থা তুমি তোমার নিজের শহরেই দেখতে পাও কি ধরনের অবস্থা। তাহলে এই যে যা ওরা দাবি রাখছে, যেমন ওরা বলছে বিমানবন্দর, কোচবিহারের বিমানবন্দর কতবার চালু হয়েছে, কতবার নিশীথ প্রামাণিক মন্ত্রী থাকাকালীন কতবার কি করেছেন আমরা দেখেছি। সবচেয়ে কম টাকায় তিনি স্বপ্ন দেখিয়েছিলেন কোচবিহার থেকে আমরা কলকাতা চলে যাব, তাও কিন্তু বিষবাও জলে। এবার তুমি বলো, কোচবিহারে থেকে শুরু করে সার্বিক যদি উন্নয়ন বলো, আলিপুরদুয়ার বলো, এবার তার থেকে বেশি তোমার সামনে এই আসামের এখানে একটি বিমানবন্দর রয়েছে, যেটা মাঝে মাঝে ওখান থেকে কলকাতা যাওয়া যায়, সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ জায়গা হয়ে উঠেছে। কিন্তু আমরা কিন্তু পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি দেখতে পাচ্ছি, দেখো এরা, আমার আরেকটা জিনিস বোঝায়, সমাজ মাধ্যম এবং গণমাধ্যমে যতটা সক্রিয়, যতটা চমকদারি বক্তব্য রাখেন, এই শঙ্কর ঘোষকে তো বামপন্থী হিসেবেই একসময় ছিলেন, তিনি তার থেকে অনেক আশা করেছিল তার দল। কিন্তু আমার মনে পড়ছে, জানেন সুকান্তবাবু, আমার ঠিক এই জায়গায় একটু মনে পড়ে যাচ্ছে, আপনি শঙ্কর ঘোষের কথাটা আনছেন। শঙ্কর ঘোষের কথা প্রসঙ্গে আমাকে বলতে হচ্ছে, শঙ্কর ঘোষ একসময় বলেছিলেন নাকি এই যে ধর্মের বেসিসে এত লড়াই তারা করছেন, বিশেষ করে বিধানসভা চত্বরের বাইরে শুভেন্দু অধিকারীর পাশেই তাকে দেখা যায় অলওয়েজ। আমি বলছি, তিনি পর্যন্ত বলছেন তিনি নাকি সব ছোটবেলা থেকে তিনি বড় হয়েছেন, তিনি বলে মন্দির মসজিদ সব একত্রিতভাবে একসঙ্গে দেখেছেন। তিনি তো কার্যত উন্নয়নটা নিয়ে ভাববেন, তিনিও তো ধর্ম নিয়ে ভাবছেন। দেখো, ধর্ম এখন সবচেয়ে সহজে ইনজেক্ট করা যায় মানুষের মধ্যে, এবং তুমি হিপনোটাইজও হয়ে যাও, তুমি অবশ হয়ে যাও। এখন ধর্ম সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। এবং আরেকটা জায়গা তুমি যেটা বলছো, শুধু তাই নয়, মিহির গোস্বামী, যে মিহির গোস্বামী কিন্তু একজন পোড় খাওয়া নেতৃত্ব কোচবিহারে, তাকেও কিন্তু এভাবেই শুধুমাত্র বিধানসভায় দেখা যায়, শুধুমাত্র পেছনে যখন
শুভেন্দু অধিকারী কোনো বাইট দেন, তার পেছনে দাঁড়িয়ে সমর্থন যোগান। আমার প্রশ্ন, একটা গঠনমূলক বিরোধী দল যারা এত সুযোগ পেয়েছিল, আমি বলতে চাই তৃণমূল কংগ্রেসের দুর্নীতি যাই থাকুক না কেন, আপনারা বিরোধী দল হিসেবে কি করছেন এখনো অবধি? উত্তরবঙ্গের যে তুমি যে বলছিলে চা বলয়, সেই চা বলয়ে চা শিল্পের কি পরিস্থিতি? টি বোর্ডের মিটিং চা রেগুলার বাগানগুলো হয় বন্ধ না। হয়ে যাচ্ছে সুকান্ত বাবু। এটা বন্ধ হয়ে যাচ্ছে না, মানে শেষ হয়ে যাচ্ছে। এবং চায়ের শিল্পের যে মানোন্নয়ন সেটা হচ্ছে না, নতুন ধরনের কোনো ধরনের প্রযুক্তি আসছে না। এবং শুধুমাত্র তুমি দেখো, আমি জন বাল্লার কথা এই কারণে তুলবো যে তিনি তো কখনো এই দলে কখনো ওই দলে, এই ধরনের নেতৃত্বের পরিমাণ খুব বেড়ে গেছে। না, এবং তিনি তো, তোমাকে আমি যতদূর ভাবতে জানি হবে, তার রাজনৈতিক যার ইতিহাস রয়েছে, তিনি একজন চা শ্রমিকের সঙ্গে চা শ্রমিক হিসেবে কাজও করতেন তিনি। দেখো সে তো যখন তুমি একদিন, যদি আমি একজন নেতৃত্ব স্থানীয় জায়গায় চলে যাই, আমাদের যারা যারা প্যানেলে রয়েছি, হয়তো আমাদের পেছনটা আমরা ভুলে যাই, মানে কোন দলে থাকবো, কতটা আখের গোছাতে পারবো, এটাই এখন গুরুত্বপূর্ণ বিষয়। চা বাগানে যা পরিস্থিতি, এবং তুমি গেট মিটিং গুলো গেলে বুঝতে পারবে, সেখানে তাদের একমাত্র বেঁচে থাকার জায়গা হয়েছে এই যে, যেটা আমরা ওই যে বলি দান খয়রাতি যেটা পাচ্ছি, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন, এটা কিন্তু অন্তত তারা খেয়ে পড়ে বাঁচছেন। আমি এই কারণে বলছি কেন, কারণ এই দান খয়রাতির অভ্যেসটা গড়ে উঠেছে, কিন্তু কর্মসংস্থান চা শিল্প ঢুকছে। এবং যে টি বোর্ড, উত্তরবঙ্গের টি বোর্ড খুব নাম করা, এবং যত 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 টি গার্ডেনের সার্ভেয়ার ছিল এই ডুয়ার্সকে ঘিরে, সব বেশিরভাগ সার্ভেয়ার এখন নেপালে চলে যাচ্ছে, সিকিমে চলে যাচ্ছে। আমি কিন্তু তথ্য দিয়ে বলতে পারি, বহু সার্ভেয়ার। কেন? কারণ এখানে কাজ নেই। তাহলে টি বোর্ডের এই অবস্থা, চায়ের মানোন্নয়ন নেই, সেখানে দাঁড়িয়ে, এবং সবচেয়ে বড় কথা, যে বিশ্ববিদ্যালয়গুলি তৈরি হয়েছে সেই বিশ্ববিদ্যালয়গুলিতে 12B নেই। কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের 12B নেই। 12B হতে গেলে তার যে ধরনের শিক্ষক, যে পরিমাণ শিক্ষক প্রয়োজন প্রতিটা বিভাগে, তা নেই। ল্যাব নেই। সেভাবে একটা বিশ্ববিদ্যালয় চলছে। তার থেকে ভালো, মানে খারাপ অবস্থা রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়। তা নিয়ে যত কম বলবো তত ভালো। তুমি আর বলো, তুমি এই যে যদি পরিস্থিতি হয় উত্তরবঙ্গের, যে দিশা তারা দেখাতে চাইছিল, আজকে এটা তো বলতেই হয়। আমি কেন প্রিয়রঞ্জন দাসমুন্সির নাম নিচ্ছি বারবার, সেই মানুষটি অন্তত ভেবেছিল, স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্নকে কিন্তু আমরা দেখতে পাই, সেই এইমস চলে যায় অন্য জায়গায়। তাহলে আমরা এখন শুধুমাত্র রামনবমী করতে পারবো কিনা, এটা আমার আলোচ্য বিষয়। যদি রামনবমী না করতে পারি, বা আমরা যদি এই রামনবমী করতে গিয়ে বাধাগ্রস্ত হই, তার বিরোধিতা করব, এটা তো বলছি, কারণ আমিও হিন্দু, আমার ধর্মাচরণে বাধা দিতে পারে। কিন্তু এইটাকে মানুষের মধ্যে ইনজেক্ট করে নিজেদের মধ্যে মূল ইস্যু থেকে সরে যাওয়া। হ্যাঁ, এবং যারা দিল্লি যাচ্ছেন এরা প্রত্যেকেই, মালতী রাভা থেকে শুরু করে প্রত্যেকেই, মালতী রাভার হাজবেন্ড এক সময়ের আরএসএস এর কর্মী এবং অত্যন্ত পোড় খাওয়া মানুষ, এদেরকে তো দেখতে পাই না, ওই শুধুমাত্র মিডিয়াতেই দেখতে পাচ্ছি। নিশীথ প্রামাণিক যখন দল করতেন একভাবে কোচবিহারের দল চলতো, এখন আবার আরেকজন জেলা সভাপতি হয়েছেন, তিনি চেষ্টা করছেন, শুনছি যেটা, যে বিভিন্ন মানুষকে তিনি পুরনো বিজেপি, যারা নব্য বিজেপি, পুরনো বিজেপি, তাদের ডেকে আনছেন, চেষ্টা করছেন, কিন্তু কোথাও উন্নয়নের কথা নেই গো। এবং আরেকটা কথা, মানুষের রাজনৈতিক যে চাওয়া পাওয়া, সেটা কিন্তু অনেকটা কমে। শুধু কিন্তু রাজনৈতিক দলগুলোকে দায়ী করা যাবে না। আমাদের রাজনৈতিক সংস্কৃতি, রাজনৈতিক সামাজিকরণের প্রক্রিয়া, সেটা স্থবির হয়ে গেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। আমি ঠিক এখানে সরাসরি প্রীতমবাবুর কাছেই যাব। প্রীতমবাবু, আমার অত্যন্ত সোজাসাপটা প্রশ্ন, সাধারণ দর্শক এত বেশি কিছু বোঝেন না, রাজনীতিটা তারা বোঝেন না, রাজনীতিটা যদি তারা বুঝতেন তাহলে সত্যি হয়তো অন্য কোনো নজির দেখতে পেতাম আমরা। কিন্তু প্রশ্ন হচ্ছে, তাদেরকে আমরা বোকাও ভাবি না, তারা যথেষ্ট বুদ্ধিমান। তাই প্রশ্নটা আজকে সাধারণ মানুষের হয়ে আপনাকে করছি। রাজু বিস্তার রয়েছে, সুকান্ত মজুমদার রয়েছে, খগেন মুর্মু রয়েছে, এরকম বিবিধ রয়েছে। আমি বলছি, সাংসদরা থাকতে বিধায়কদের কেন গ্রাউন্ডে নামতে হচ্ছে? প্রথমে টাইম টিভি বাংলা কথা শোনা যাচ্ছে? স্পষ্ট শোনা যাচ্ছে, প্রীতমবাবু বলুন। ধন্যবাদ। তো টাইম টিভি বাংলা প্রত্যেক দর্শকের কাছে ক্ষমা প্রার্থী, আমার একটু জয়েন হতে একটু লেট হয়ে গেল। আর দেখুন, আমি বক্তব্য শুনলাম সুকান্ত বাবু, কিন্তু কিছু কিছু জায়গায় সুকান্ত বাবু খুব সুন্দরভাবে কথাগুলো পোর্ট্রেট করেছেন। আর সঙ্গে বিষয়টা হচ্ছে, আজকে রাজ্যে কি পরিস্থিতি, সেখানকার অর্থনীতি, মানুষের কস্ট অফ লিভিং, যেগুলো বিষয় আছে, দিস ইজ দ্য সাবজেক্ট অফ স্টেট, নট দ্য সাবজেক্ট অফ সেন্ট্রাল। দেখুন, আপনিও এটা তো বলতে পারেন যে আমি রাজনীতির কারণে
দায়ভার চাপাচাপি করছি, সেটা নিশ্চয়ই না। যেটা যার দায়িত্ব, যেরকম পার্টি আমাকে দায়িত্ব দিয়েছে, তো আমি এখানে এসে আমার দায়িত্ব আমি পালন করছি, সেরকমই রাজ্য সরকারের যেটা দায়িত্ব সেটা রাজ্য সরকারকে পালন করতে হবে, কেন্দ্রীয় সরকারের দায়িত্ব সেটা কেন্দ্রীয় সরকারকে পালন। আজকে খুব সুন্দর কথা হতে পারে আমার মতাদর্শ বিরোধী কংগ্রেসের প্রাক্তন সাংসদ এবং মন্ত্রী প্রিয়রঞ্জন দাস মুন্সি মহাশয়, তার একটা স্বপ্ন ছিল আমাদের বাড়ির সামনে উত্তরবঙ্গে একটা এইমস হওয়ার জন্য। দেখুন, আজকে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ গোটা দুটো মিলিয়ে পশ্চিমবঙ্গ শুধুমাত্র ভাগ, মানুষ এটা ভাগ করেছে উত্তরবঙ্গ এই কারণে, কারণ মানুষ দক্ষিণবঙ্গ থেকে যখন এই ফারাক্কা নদী পার করে উত্তরের দিকে আসে, সেখানে গুণগাটা একটা উন্নত মানের সরকারি বিশ্ববিদ্যালয়, সেটা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। এবং নামের কারণে বিভিন্ন খাতে পয়সা খরচা করে বিভিন্ন বিশ্ববিদ্যালয় হয়েছে এই মমতা ব্যানার্জির সময়, কিন্তু সেখানে শুধুমাত্র গরু ছাগল এখন চলে বেড়াচ্ছে সেই মাঠগুলোতে। সঙ্গে আরো একটা কথা বলছি, আজকে যখন এইমস নিয়ে কথা চলছিল, আজকে আপনারাও জানেন এবং প্যানেলে যারা বসে আছেন তারাও জানেন, এই কোনো জায়গায় কোনো প্রজেক্ট যখন সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দেয়, ইভেন কি আজকে যে বিএসএফ যে কাঁটাতারের বেড়া লাগাচ্ছে, সেখানকার ল্যান্ড অ্যাকুইজিশন সেই দায়িত্বটা রাজ্য সরকারের থাকে, এটা কেউ মানা করতে পারবে না। সেই কারণে আজকে কি উত্তরবঙ্গ বলুন, কি উত্তরবঙ্গে রায়গঞ্জ বলুন, কি শিলিগুড়ি বলুন, কি মালদা বলুন, কি বালুরঘাট বলুন, বা কুচবিহার বলুন, কি আলিপুরদুয়ার বলুন, কি দার্জিলিং বলুন, বলুন তো জমি দেওয়ার মতো কি জমি ছিল না উত্তরবঙ্গে একটা এইমস করার জন্য? নিশ্চয়ই প্রচুর জমি ছিল, এবং অনেকে ছিল বিপিনবাবু, যারা আমরা আমরা ফ্রিতেও যদি জমি জানি দান রায়গঞ্জের করেছিল। সাংসদ কার্তিক পাল এই বিষয়ে সরব হয়েছেন সংসদের ভেতরে, কি হলো নিশ্চয়ই এখনো এটা তো পর্যন্ত, কি হবে। হয়েছে? কেউ এখনো পর্যন্ত আপনি এসে বেশ জমিটা বলছেন। পর্যন্ত দেখে গিয়েছেন? আমাদের কাছে দেখুন, কিন্তু আমি এই খবর আপনাকে নেই। বলছি, দেখুন আপনাকে বলছি, কোন ধরনের যদি রাজ্য সরকারের বা কোনো স্থানে বা জমিতে যদি কেন্দ্র সরকারকে কোনো প্রজেক্ট করতে হয়, তার জন্য একটা এমওইউ সাইন করতে হয়। এটা একেবারে। আপনারা জানেন, একটা মিউচুয়াল হুম এগ্রিমেন্ট হুম হয়। তো হুম সেই জায়গাটা বিভিন্ন এরকম প্রজেক্ট আছে, 8টা প্রজেক্ট পশ্চিমবঙ্গে এখনো বাকি আছে, যেগুলো এমওইউ অ্যাপ্রুভ এখনো রাজ্য সরকার করেনি। হুম। সেখানে মধ্যে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, সেখানে মধ্যে আপনাকেও সেটাও বলতে খারাপ লাগবে, আজকে যে কুচবিহারের যিনি এয়ারপোর্টের কথা বললেন, দাদা হয়তো ভালো মতো জানেন, এই কোচবিহারের ল্যান্ড অ্যাকুইজিশনের জন্য, এয়ারপোর্ট অ্যাকুইজিশনের জন্য রাজ্য সরকার কিন্তু বিন্দু মাত্র চিন্তিত ছিল না। এবং যার মধ্যেই ছিল একটা সিঙ্গেল ইঞ্জিন প্রপেলার একটা ইউজ করে একটা কয়েকদিনের জন্য সেখানে কলকাতাগামী খালি একটা বিমান ব্যবস্থা করেছিল কেন্দ্র সরকার, কিন্তু সেখানে প্যাসেঞ্জার সিকিউরিটি, প্যাসেঞ্জারের অসুবিধার জন্য সেখানে তো কোনো কোম্পানি ক্ষতি করতে চায় না, তার জন্য সবাই সবার বিমান উইথড্র করে নিয়েছে। আর সঙ্গে বলছি আপনাকে, আজকে বারবার এইমস কথাটা একটু বলছি, কারণ উত্তরবঙ্গে আপনি দক্ষিণবঙ্গে আপনি যদি শুধুমাত্র মুর্শিদাবাদ পার করে যান, আপনি দেখবেন ঢেরো ঢেরো ভালো ভালো হসপিটাল, কেন্দ্রীয় হসপিটাল থেকে শুরু করে রাজ্য সরকারের গুণগত মানের হসপিটাল গুলো আমরা পাই। সেখানে উত্তরবঙ্গে মানুষ, এবং মমতা ব্যানার্জি উত্তরবঙ্গে যে উত্তরকন্যা খুলেছে, সেখানে তাদের মন্ত্রীদের একটা আইআইসি করার একটা ভবন তৈরি করেছে, সেখানে কোনো ধরনের উত্তরকন্যায় কাজ হয় না। আজকে যদি তৃণমূলের তারা যদি আমাকে বলে যে উত্তরবঙ্গে উত্তরকন্যাতে বলার কি সুযোগ দেবো কাজ তোমাকে। হয়, বলি বলি সংক্ষেপে রিতমবাবু, একটু সংক্ষেপে। হুম। তাদেরকে আমি হাতে কর গুনে বলে দিতে পারবো, শুধুমাত্র রেসিডেন্সিয়াল দেওয়া ছাড়া কোনো কাজ উত্তরকন্যাতে হয় না। এবং বেশ। উত্তরবঙ্গের মানুষরা, মমতা ব্যানার্জি এবং তৃণমূল সরকার এই উত্তরবঙ্গের মানুষদের মনে করে এনারা জঙ্গলি মানুষ, জঙ্গলে থাকে, তাদের কোনো অসুবিধা হয় না। কারণ না বলি মমতা ব্যানার্জি উত্তরবঙ্গে এসে শুধুমাত্র বলি বলি তিনি ডুয়ার্সে বেশ। যান। এক বেশ, সেকেন্ড, আমি এক অবশ্যই সেকেন্ড। আমি এখানে সবার কাছেই যাব, কিন্তু তার আগে একটি তথ্য আপনাদের সামনে রাখাটা অত্যন্ত দরকারি। দেখুন, প্রীতম হ্যাঁ, বাবুকে একটু বলুন। বলি অযোধ্যা, মানে হ্যাঁ হ্যাঁ, মানে সংক্ষেপে উনি বলুন। উনি বলে যাচ্ছেন যে মমতা ব্যানার্জি বা ওনার কথা দুবার তিনবার করে উনি বলছেন। আচ্ছা অযোধ্যা, যে জনপ্রতিনিধি হয় তার কি জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা থাকে না? আজকে উত্তরবঙ্গের বলার মানুষ সুযোগ দেবো বঞ্চিত রিতমবাবু। দেখে তারা কিন্তু সম্পূর্ণভাবে বিজেপি পার্টির প্রতি কিন্তু আস্থা বিশ্বাস তারা দেখিয়েছে, আমি যে অন্তত পক্ষে আমি বিজেপি পার্টি এখান পরিসংখ্যান থেকে দেব রতনদা। আমাদেরকে হ্যাঁ প্রীতম বাবু বলি যে আপনাদের প্রতি তো উত্তরবঙ্গের মানুষ ভরসা রেখেছে, আমি আপনাদের প্রতি আপনাকে আস্থা রেখেছে, পরিসংখ্যান দিই আপনাদেরকে এমএলএ। কতখানি
এটা তৈরি করে তথ্য দিতে চাইছেন প্রীতমবাবু, তথ্য দিন। বলি প্রীতমবাবু তথ্য দিন, আপনি প্রীতমবাবু 7 তথ্যটা শুনে নিন, কাউন্টার একটা শুনতে হবে, বলুন। হ্যাঁ শুনুন প্রীতমবাবু শুনুন একটাই আমি রতনবাবু প্রীতমবাবুর কাউন্টার একটা শুনে নিন, বলুন। হ্যাঁ উত্তরবঙ্গ বলতে গেলে আজকে দার্জিলিং থেকে শুরু করে নিচে বান্দা অবধি আমি আপনাকে কিছু পরিসংখ্যান বলছি। একটু সংক্ষেপে প্লিজ, আমাকে অনাবিল বাবুর কাছে যেতে হবে। আমাদের বাড়ির সামনে শিলিগুড়িতে সেখানে 3,000 কোটি টাকা ব্যয়ে এয়ারপোর্ট তৈরি হচ্ছে, প্রথম। দ্বিতীয়, আজকে শিলিগুড়ি থেকে উত্তরবঙ্গে কানেক্টিভিটির জন্য রিং রোড, সেটা মোটামুটি 5,500 কোটি টাকা। তারপর গিয়ে উত্তরবঙ্গে আমাদের প্রাণকেন্দ্র শিলিগুড়ি, সেখানকার এনজেপি স্টেশন 800 কোটি টাকাতে হচ্ছে। আপনাকে বলছি এই ডালখোলা জ্যাম, যেটা পশ্চিমবঙ্গের একটা বিষ হয়ে দাঁড়িয়েছিল, এই ডালখোলা জ্যামের জন্য আজকে ফোর লেন হাইওয়ে, এবং কি আপনাকে বলছি গোরখপুর এক্সপ্রেসওয়ের সঙ্গে কানেক্ট করার জন্য সেটাও রাস্তার কাজ শুরু হয়েছে। সঙ্গে আপনাকে আর কথা বলছি, আমাদের বাড়ির সামনে এতদিন আমরা ন্যাশনাল হাইওয়ে দেখেছি, আপনারা বুকে হাত দিয়ে বলুন তো ন্যাশনাল হাইওয়ে যে কন্ডিশনে দেখেছি, সেখানে দুদিন পর পর আমরা শুনতে পারতাম যে কোনো বাস উল্টে গিয়ে পরিবার মারা গিয়েছে। আজকে দেখুন রাস্তাঘাট উন্নত দেখুন, আজকে তো কেন্দ্র রাস্তাঘাটটা বানাতে পারে, কারণ ন্যাশনাল হাইওয়ে সেটা তাদের ডিভিশনে করছে, কিন্তু বেশ বেশ বেশ, এই দরজা চলবে, আমি অবশ্যই জানার চেষ্টা করবো, কিন্তু তার আগে আপনাদের সামনে একটা পরিসংখ্যান রাখা অত্যন্ত দরকারি, আমাকে অনাবিল বাবুর কাছে যেতে হবে। আমি দুজনকে একটু বলবো থামার জন্য প্লিজ, কারণ আপনারা প্রত্যেকে অনলাইনে রয়েছেন, একটু কোঅপারেট করবেন। আমি দুজনকে একটু থামার জন্য রিকোয়েস্ট করছি, আমি অবশ্যই আসবো, কিন্তু তার আগে একটি বিষয় আপনাদের সামনে রাখা অত্যন্ত দরকারি। দেখুন, একদিকে সরাসরি প্রীতম বাবুরা বলছেন যে কেন্দ্রীয় বিশেষ করে যতগুলো প্রকল্প তারা করতে চাইছেন, কিন্তু প্লিজ একটু দাঁড়ান, আমি সরাসরি একটা বিষয় এখানে রাখাটা অত্যন্ত দরকারি বলে মনে করছি। তার কারণ প্রীতমবাবু বলছেন যখন বিশেষ করে অনুপ্রবেশ নিয়ে যখন কথা হয়, বিশেষ করে বাংলাদেশ থেকে যখন ভারতে প্রবেশ করছে, সেক্ষেত্রে নাকি অনেকবার রাজ্য সরকারের কাছে জায়গা চাওয়া হচ্ছে, কিন্তু রাজ্য সরকার দিচ্ছেন না, আর খুব স্বাভাবিকভাবে সেখানে কাঁটাতার দেওয়া যাচ্ছে না, মানছি। এবার সরাসরি এই প্রশ্নও তুললেন প্রীতমবাবু যে রাজ্য নাকি কোনোভাবে হেল্প করছেন না এইমসের ক্ষেত্রে বা যে কোনো প্রকল্পের ক্ষেত্রে। আমি দুটোই মেনে নিচ্ছি, তাহলে কি ভেতরে ভেতরে অন্য কোনো পরিকল্পনা করছেন প্রীতমবাবু আপনারা? তার কারণ 26শে বিধানসভা নির্বাচনের আগে যখন দেখছেন ধর্মটাও কাজ করছে না, এখন সাধারণ মানুষ প্রত্যেকে নিরপেক্ষতার কথা বলছেন, তখন কি আপনারা কার্যত ওই সেই আর্টিকেল 3টা অ্যাপ্লাই করতে চাইছেন এখানে একটু ঘুরিয়ে? না, নিশ্চয়ই না। দেখুন, আজকে কেন্দ্র সরকার যেখানেও বিজেপি জিতেনি, সেখানেও কেন্দ্র সরকার সেখানে তাদের নিজস্ব যতটুকু সম্ভব সেইভাবে করে উন্নয়ন করার চেষ্টা করছে, বিভিন্ন জায়গায় দেখেছি। দেখুন, রাজনীতি করার থাকলে অনেক অপশন ছিল, এখানে 356 বিভিন্ন ধারায় প্রয়োগ করে, যেটা কংগ্রেস 356 365 এটা কোনো রাজনীতির বিষয় নয়, সিকিউরিটির বিষয়। আমাকে এখানে অনাবিল বাবুর কাছে যেতে হবে। না 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 না, আপনি ভুল দিকে চালনা করছেন প্রীতম বাবু। তার কারণ আপনি বলতে চাইছেন 356 দ্বারা রাজনৈতিক কোনো সমীকরণের জন্য নয়, এটা আইন শৃঙ্খলার জন্য ব্যবহার করা হয় 356 এবং 365। অঞ্জনদা লেখেন পাবলিক, যদি কোনো কিছু ফোর্স করে করার ছিল কোনোভাবে, সেখানে ষড়যন্ত্র করে করার ছিল, বিভিন্ন ইস্যু ছিল যেখানে কেন্দ্র সরকার চাইলে সব অনেক কিছু করতে পারতো। একটা মানুষের দ্বারা ইলেক্টেড গভর্নমেন্টকে, দেখুন আমরা মানুষের দ্বারা ইলেক্টেড গভর্নমেন্টকে কংগ্রেস সরকারের মতো ইমার্জেন্সি বা সেসব লাগিয়ে ফেলে দেওয়ার চিন্তা ভাবনা বিজেপি সরকার করে না। যেখানে খুব প্রয়োজন পড়ে সেখানে প্রীতম বাবু সুযোগই পাবেন না। জনগণ আপনাদেরকে ক্ষমতা দিয়েছে, জনপ্রতিনিধি আপনারা জনগণের প্রতি দায়বদ্ধ। চা বাগানগুলো বেশ, আমাকে একটু অনাবিল বাবু স্ট্যান্ডটাও শুনতে হবে। অনাবিল বাবু প্লিজ একটু বলুন। প্রীতম বাবু অনাবিল বাবু স্ট্যান্ডটাও একটু জানতে হবে। অনাবিল বাবু প্লিজ। প্রীতম বাবু আপনাকে বলার সুযোগ দিয়েছিলাম, কেউ সুযোগ পাবে না এইভাবে। অনাবিল বাবুকে আমাকে সুযোগ দিতেই হবে। প্রীতম বাবু প্লিজ। অনাবিল বাবু আমি বলছি, প্রীতম বাবু যে বলছেন কেন্দ্রীয় সরকার অনেক কিছু করতে পারতেন কিন্তু কিছু করেননি, এটা কিন্তু কেন্দ্র সরকার বা বিজেপির দয়ায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারটা নেই। আমি প্রথম এটা প্রীতম বাবুকে বলতে চাইছি যে আপনারা এমন কোনো কিছু করার ক্ষমতা আপনাদের নেই যেটা সংবিধানে আছে এবং সংবিধান বহির্ভূত, সেটা আপনারা করতে পারবেন না। যদি জানেন না 356 ধারা যদি কেন্দ্র সরকার চায় রাষ্ট্রপতির সাহায্য নিয়ে সরাসরি ফেলতে পারে, সেক্ষেত্রে আলাদা করে রাজ্যের কোনো অনুমতির প্রয়োজন হয় না। আপনার এটা জেনে রাখা দরকার। এবং হ্যাঁ, জেনে রাখা দরকার, এবং সেটা তার সঙ্গে সঙ্গে আপনাকে আবার ভোটে যেতে হবে। সেটা হবে, কিন্তু চাইলে পেতে পারে, চাইলে কেন্দ্র সরকার করতে পারে, সেটা পারে। কিন্তু খুব ভালো করে বিজেপি জানে
যে যদি আবার ভোটে যাওয়া হয় মুখ পূর্বে বিজেপিরই ফেস লস হবে বিজেপিরই, এটা জানে। যদি তাদের কনফিডেন্ট যদি তারা হতো তাহলে কবে 356 করে দিত। কারণ বাংলার মানুষ বিজেপিকে বিশ্বাস করে না, কারণ শাসকের মানুষ দেখেছে, শাসকের বিশ্বাস ভঙ্গের অনেক উদাহরণ আছে, কিন্তু এরকম হৃদয়হীন বিশ্বাসভঙ্গ বিজেপির মতো কোনো শাসক দল করেনি। আর সেই কারণে বিজেপির দয়াতে তৃণমূল কংগ্রেস কিন্তু এখানে সরকারে নেই। আর যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে বিজেপি ষড়যন্ত্র করার জন্য দিল্লি গেছে, এবং সেখান থেকে ওই যে বঞ্চনার ধুয়ো তুলে তারা যে দিল্লিতে গেছে, সেখানে উত্তরবঙ্গের কিছু হচ্ছে না এটা বলে উত্তরবঙ্গের বিভাজন এবং উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার বা কেন্দ্রশাসিত অঞ্চল করার যে পরিকল্পনা তাদের আছে তারই অঙ্গ হিসাবে। অনাবিল বাবু, আমাদের এখানে যারা যারা বসে রয়েছেন তাদের প্রত্যেকে প্রায় 3 জন এখানে আমরা উত্তরবঙ্গের লোক। আমরা জানি এখানে বঞ্চনা হচ্ছে নাকি উন্নয়ন হচ্ছে। আমাকে এখানে আপনার উত্তরে অবশ্যই সুকান্ত বাবুর কাছে যেতে হবে। সুকান্ত বাবু, সোজাসাপটা প্রশ্ন। সুকান্ত বাবু সোজাসাপটা উত্তরটা ভালো দিতে পারবেন। রতন বাবু অবশ্যই আসবো, কিন্তু সুকান্ত বাবু উত্তরটা এখানে নিতেই হবে। আমি আবার অনাবিল বাবুর কাছেই আসবো। সুকান্ত বাবু, আপনি তো উত্তরবঙ্গের মানুষ, সত্যি মনে হয় উন্নয়নটা হচ্ছে নাকি বঞ্চনা হচ্ছে, কোনটা? দেখো, উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গ এই নিয়ে তো যুদ্ধ সারা জীবন রয়েছে। হ্যাঁ, সেই অনেকটা ইলিশ চিংড়ির মতো এবং মোহনবাগান ইস্ট বেঙ্গলের মতো। আমার খুব হাসি পায়, তবে আমরা মনে করি না তুমি যেটা বলছো যে রিসেন্টলি কিন্তু এই তোমার দার্জিলিং নিয়ে একটা বৈঠক হবে হিল নিয়ে, সেটা কিন্তু নর্থ ব্লকে হবে, সেটা মোস্ট প্রবাবলি 2 এপ্রিল। আমার প্রশ্ন এই জায়গাটাই যে এতদিন পরে কেন বৈঠক, এবং বৈঠকটা যখন হচ্ছে তখন রাজু বিস্তা বলছেন এটা কোনো রাজনৈতিক বৈঠক নয়। কিন্তু আমার প্রশ্ন যে রাজনৈতিক দলগুলোকে নিয়ে যে বারবার বিজেপি কিন্তু ছোট ছোট রাজ্যের পক্ষে, এটা প্রথম থেকে, এটা এখন না। এবং এই যে আর্টিকেল 3 বলছো নতুন রাজ্য গঠন কোনো খারাপ কিছু নয়, কিন্তু ঘটনা হচ্ছে নতুন রাজ্য তৈরি করতে গেলে তার রেভিনিউ আসতে হবে। এই গোর্খাল্যান্ডের যে ডিমান্ডটা সেটা অনেক বড় ডিমান্ড, এই নিয়ে অনেক বিস্তর রাজনীতি হয়েছে, কিন্তু যেটা বারবার বিজেপিকে আমরা দেখতে পাচ্ছি যে জনতা জনার্দন দার্জিলিং এ কিন্তু তাদেরকে মসনদে বসিয়েছিল এবং চেষ্টা চালিয়েছিল। রাজু বিস্তাকে কিন্তু এবারও দায়ী দেওয়া হয়েছে, কিন্তু আমরা পাহাড়ের যে উন্নয়ন, সেই উন্নয়ন কিন্তু আমরা দেখতে পাইনি। এবং চা শিল্পের জন্য সেপারেট টি বোর্ড, অনেক কিছু তৈরি করার, হিল কাউন্সিল, জিটিএ তৈরি হয়েছে, বহু কিছু হয়েছে, কিন্তু চা তুমি যদি পার্বত্য অঞ্চলে দেখো যে সমস্যাগুলো সেগুলো রয়েছে। এবং আরেকটি ঘটনা বলতে চাই, যেটা তৃণমূল কংগ্রেস চা সুন্দরী এনেছে, কিন্তু চা সুন্দরীর কিন্তু বাস্তবায়তা বা কতটা ইমপ্লিমেন্টেশন সেটা কিন্তু হয়নি। এবং চা শিল্পের দেখো, মনে রাখতে হবে চা শ্রমিকদের তাদের আবাসস্থলটা এবং তাদের যে রেশনিং ব্যবস্থা এটা কিন্তু প্রথম থেকে ঠিকঠাক ছিল। এখন দেখা যাচ্ছে চা মালিকরা কি করছে, যে আইন কানুন রয়েছে যেমন প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, সেগুলো কিন্তু পরিসংখ্যান বলছে, আমি বলছি না, 35% মালিকরা মেনে চলেন, বাকিরা মেনে চলছেন না। সুতরাং তার মধ্যে থাকছে মধ্যস্থতাকারী এবং কিছু আমলাতান্ত্রিক অসুবিধে, এই কারণে 50% কেটে যাচ্ছে। এবং এই যুগে দাঁড়িয়ে চা শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিকদের মজুরি, এটা কিন্তু সত্যিই মানে ভয়ানক। আমি এই কারণেই বলছি, তুমি চা শিল্পকে রক্ষা করতে গেলে সৎ উদ্দেশ্য প্রতিটি রাজনৈতিক দলের প্রয়োজন, শুধুমাত্র চা শিল্পের চা বলয়কে ব্যবহার করা নয়, উত্তরবঙ্গকে শুধু একটা জিওগ্রাফিক্যাল এন্টিটি হিসেবে ব্যবহার করা নয়, উত্তরবঙ্গকে কিছু দিয়ে উত্তরবঙ্গের উন্নয়ন যেটা মানে লাইফ সেটাকে বাঁচাতে হবে। পেরেছি। আমরা সরাসরি কথা বলেছিলাম দুর্গা মুর্মুর সঙ্গে, সরাসরি ফাঁসি দেওয়ার বিধায়ক, তিনি আমাদের সঙ্গে জুড়েছিলেন বিকেল 5টায়। আমরা সেই ক্লিপটা একবার আপনাদের সামনে রাখবো, দেখুন। তো আজকে দেখুন, আমরা নিজের মতো আমাদের এরিয়ার যে সমস্ত আমরা উন্নয়ন, আমরা কেন্দ্র সরকারের কাছে আমরা নিশ্চয়ই আবেদন করব যে আমাদের এরিয়ার মধ্যে যে সমস্ত ট্রেন রয়েছে বা অন্যান্য দপ্তর, আমাদের আরো যে প্রধানমন্ত্রী সড়ক যোজনায় হোক না কেন, এগুলো আমাদেরকে যাতে আরো বেশি করে আমরা সেই সমস্ত জায়গায় উন্নয়ন করার জন্য আমরা সেই মন্ত্রকে রাখবো। এবং আমাদের আদিবাসী এরিয়া যে সমস্ত কেন্দ্রীয় বিদ্যালয়, সেই সমস্ত এরিয়ার মধ্যে যদি আমরা সেটা করতে পারি, আমাদের লোকালের যে মানুষরা তারাও সেখানে একটা উন্নয়নের রাস্তা নিশ্চয়ই তারা একটা সুবিধা পাবে। তো তার জন্য আমরা এই আমাদের সমস্যার কথা আমরা এই কেন্দ্রের দিকে আমাদের বিভিন্ন মন্ত্রকের সঙ্গে আমরা আলোচনা করব।
বুঝতে পেরেছি দুর্গাবু, কিন্তু আমাদের একটা বিষয় শুধু পরিষ্কার হচ্ছে না, আপনি একটু দর্শকদের উদ্দেশ্যে অবশ্যই পরিষ্কার করবেন সেই বিষয়টি। তা হলো সাংসদরা রয়েছে, বিধায়করা, আপনারা সবাই মিলে একত্রিতভাবে গিয়েছেন, রাজু বিস্তা রয়েছে, খগেন মুর্মু রয়েছে, বিভিন্ন সাংসদরা রয়েছেন, তারাও তো পারেন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে। তাহলে কি তারা কোনো এক জায়গায় ফেল করে যাচ্ছে যার জেরে বিধায়কদের মাঠে নামতে হচ্ছে? না না, সেটা নয়। আমরা নিজের বিধায়ক হিসেবে, আমরা নিজের বিধায়ক টিম, আমাদের করণীয়, আমরা জনপ্রতিনিধি, একমাত্র সাংসদরা তারা নিজের মতো নিজেরাই কাজ করবেন। আমরা আমাদেরও সেই দায় দাবি, আমরা টিম নিয়ে সেখানে আমরা নিশ্চয়ই উপস্থিত থাকব। আমাদেরই করণীয়, শুধুমাত্র সাংসদরাই সবই করবেন এবং সবকিছু তারাই করবেন সেটা নয়। আমাদের দায়িত্ব আছে, আমাদের জনপ্রতিনিধি, আমরা নিশ্চয়ই মানুষের উন্নয়নের জন্য আমরা কেন্দ্রের কাছে আমরা যাই, আমাদের নিজের উন্নয়নের কথা বলতে পারি। কিন্তু আপনারা তো বিধায়ক, আপনারা তো মুখ্যমন্ত্রীকেও জানাতে পারতেন, গেলেন না কেন? কেন আমরা মুখ্যমন্ত্রীকে, আমরা বারবার, আপনারা দেখেছেন বিধানসভায় আমরা সমস্ত ধরনের উন্নয়নের জন্য আমরা তাকে দায় দাবি করেছি। আপনারা বিধানসভায় নিশ্চয়ই দেখেছেন, আমরা তো কোনো সেটা বাদ রেখেনি। আমরা কোন ক্ষেত্রে আমরা তাকে দাবি করিনি। আমরা তো আমরা শেষ প্রশ্নটা করেছিলাম, অনন্তবাবু নিশ্চয়ই আপনি শুনতে পেলেন যে দুর্গামুখকে আমরা প্রশ্ন করেছিলাম যে কেন আপনারা রাজ্য সরকারকে বলছেন না। তারা বলছেন বারংবার জানানো সত্ত্বেও রাজ্য সরকার এই বিষয়ে কোনো রকম হেলদোল করছেন না। অনামিলবাবু, আপনার রিয়াকশন? আচ্ছা, উনি বলে দিচ্ছেন বলেই যে ওটা একবারে মানে সত্য, এটা আমি ধরে নিতে পারি না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা চিনি, বিধায়ক, জনপ্রতিনিধি, হ্যাঁ অবশ্যই, ওনার কথাটা মানবো অবশ্যই না? জনপ্রতিনিধি হলেও উনি যেটা বলছেন সেটাই যে শেষ কথা, এটা তো আমি বিশ্বাস করে নিতে পারি না। কারণ আমি এটা বিশ্বাস করে নিতে পারি না যে মমতা ব্যানার্জির রাজত্বে বাস করে মমতা ব্যানার্জি উত্তরবঙ্গের জন্য কিছু করবেন না, এই বিশ্বাস আমি করি না। আপনাদের চ্যানেলে এই বসে আমি এই দাবি দর্থহীন ভাষায় আমি করছি। এবং যারা এইভাবেই মানা না মানার মধ্যে থাকবেন, অর্থাৎ একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলবেন যে আমরা হিসেব দিচ্ছি কিন্তু কেন্দ্র সরকার দিচ্ছে না, আর আপনারা এদিকে বলছেন যে বিজেপির কথা বিশ্বাস করব, সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছে তো এইভাবে। অঞ্জন বাবু, আমি বলি বিশ্বাস ভঙ্গ করেছে বিজেপি, বিশ্বাস ভঙ্গ করে কেন্দ্রে এখনো তারা বহাল তবিয়তে আছে। তারা কোন বিশ্বাসটা রেখেছে? মোদিজি এখন নিজেই জানেন যে তার মুখের কথা মানুষ বিশ্বাস করে না, সেই কারণে তাকে গ্যারান্টি দিতে হয় এবং গ্যারান্টি তিনি দিচ্ছেন। তিনি নিজে বলছেন যে আজ পুরা হিন্দুস্তান জানতা হ্যায়, দুনিয়া ভি মানতা হ্যায়। আমি বলছি পুরো মোদি কি গ্যারান্টি পুরা হনে কি গ্যারান্টি, শরীরী ভাষা ঢেলে দিয়ে তাকে মানুষকে বোঝাতে হচ্ছে যে আমি যে গ্যারান্টি গুলো দিয়েছিলাম সেই গ্যারান্টি গুলোর গ্যারান্টি আমি দিচ্ছি। তাহলে এই গ্যারান্টি তাকে দিতে হচ্ছে। আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ বিশ্বাস করে, কারণ যে মোদি বলেছিলেন যে না খাউঙ্গা না খানে দুঙ্গা, পুরো গলা পর্যন্ত। আমরা একেবারে অন্তিম লগ্নের দিকে যাচ্ছি অনিল বাবু, এবার সবাইকে 1 মিনিট করে স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ দেবো। আমি প্রথম সুযোগ দেবো রতন বাবুকে। রতন বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। দেখুন রঞ্জনদা, কাজ করার জন্য সেই মানসিকতা লাগে। আমি যদি জনপ্রতিনিধি হয়ে, যদি এমপি হয়ে বা এমএলএ হয়ে আমার এলাকাকে যদি আমি সুন্দরভাবে সাজাতে না পারি, সেটা আমার সম্পূর্ণ ব্যর্থতা। কে রাজ্যে কে কেন্দ্রে, তার চেয়ে বড় কথা হচ্ছে মানুষ আমাকে নির্বাচিত করেছে। আমাদের নেতা অধীর রঞ্জন চৌধুরী, আপনার মনে আছে যখন বামফ্রন্টের সরকার ছিল পশ্চিম বাংলায়, তিনি তখন কিন্তু ভারতবর্ষের থেকে প্রণব মুখার্জিকে দিয়ে কিন্তু তিনি অনেকগুলো মুর্শিদাবাদ জেলায় কাজ করিয়েছিলেন। সেনা ছাউনি প্রণব মুখার্জিকে বলে তিনি মুর্শিদাবাদ জেলায় করিয়েছিলেন। আপনার নসিপুর রেল ব্রিজ তিনি মুর্শিদাবাদ জেলায় করিয়েছেন। কান্দি যে মাস্টার প্ল্যান মুর্শিদাবাদ জেলায় তিনি করিয়েছেন। গোটা মুর্শিদাবাদ জেলায় যদি যত রাস্তাঘাট কেন্দ্র সরকারের কাছ থেকে কিন্তু তিনি ছিনিয়ে নিয়ে আসতে পেরেছেন। আজকে যারা দিল্লিতে বসে আছে নরেন্দ্র মোদী আর উত্তরবঙ্গের সমস্ত এমএলএ এমপি বিজেপির, তারপরেও যদি তারা কাজ করতে না পারে, তাহলে জানতে হবে যে বিজেপির সম্পূর্ণ এটা ব্যর্থতা। প্রীতম বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। দেখুন, আজকে কংগ্রেস যতগুলো কথা বলছে বা তৃণমূল যা কথা বলছে, কথাগুলো অনেকটা একই রকমই। কারণ ওনারা আগে 75 বছর রাজত্ব করেছে এবং সিপিএম 34 বছর রাজ্যে এবং 11 বছর ধরে মমতা ব্যানার্জি রাজত্ব করছে 14 বছর ধরে। আজকে দেখুন, আজ উত্তরবঙ্গ এমন অবস্থা যেরকম একটা শরীরের মধ্যে ঘা পেঁচড়া হয়ে থাকে। কলকাতা তাদের মুখ দক্ষিণবঙ্গকে এমন ভাবে সাজিয়েছে, তারা মনে করছে কলকাতায় আসল পশ্চিমবঙ্গ। আর উত্তরবঙ্গে মানুষ থাকে না, উত্তরবঙ্গে জন্তু জানোয়ার থাকে। তাদের জন্য কোনো হসপিটালের প্রয়োজন নেই, তাদের জন্য কোনো স্কুলের প্রয়োজন নেই, তারা তো এমনি বড় হয়ে যাবে।
কারণ মমতা ব্যানার্জি ভালো মতো জানে উত্তরবঙ্গে তারা ভোট পায়নি এবং আগামী দিনেও তারা ভোট পাবে না, সেই জেনেই আজকে তারা মানুষের সঙ্গে তারা এই হিংসাটা সংক্ষেপে। করছে যে আপনারা ভোট দেয়নি বলে আমরা এই কাজ করতে পারবো না উত্তরবঙ্গের জন্য। আজকে উত্তরবঙ্গে কি কি তৃণমূল করেছে আপনারা যদি পরিসংখ্যান দিতে পারেন, আমি মনে করবো আপনারা প্রচুর কাজ করেছেন, কারণ আপনারা উত্তরবঙ্গে খালি সিন্ডিকেট আর এইসব বেশ, করে বেশ। উত্তরবঙ্গটাকে শেষ করেছেন আর আমাকে কিছু এখানে করেননি। অনাবিল বাবুর কাছে যেতে হবে। অনাবিল বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। দেখুন, দেশের রাজনীতি যদি আমরা যদি পর্যালোচনা করি তাহলে দেখতে পাবো যে বিজেপির যে বিভিন্ন অশুভ যে স্বপ্নগুলো আছে তাকে ধূলিসাৎ করার মতো একজনই এ সারা দেশে নেত্রী আছেন, তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তার শক্তি হচ্ছে রাজ্যের জনগণ। বাঙালি জানে যে যদি এই বাংলায় বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসা হয় তাহলে এই রাজ্যে গুটকা আধিপত্য বেড়ে যাবে এবং এই রাজ্যটা অচিরেই বিহার বা উত্তরপ্রদেশের মতো হয়ে যাবে। হিন্দি ভাষীদের রক্তচক্ষুর কাছে বাঙালিকে তার যে অস্মিতা বাঙালির, তার পাশে অস্মিতা গড়াগড়ি খেতে হবে। তাই চারিদিকে এই বিষ নিঃশ্বাস যখন এই বাঙালির জাত্যভিমানকে আঘাত করছে, তখন সেই বাঙালি কখনোই বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসবে না এবং বাঙালি তার আত্মগরিমাকে নষ্ট করবে না বলে আমি এই চ্যানেল থেকে দাবি করছি। বেশ, একেবারে অন্তিম পর্বে রয়েছে। আমি এখানে সুকান্ত বাবুর কাছেই যাবো। সুকান্ত বাবু, শুধু একটি প্রশ্ন সংযোজন করুন। দেখুন, কলকাতা থেকে সরাসরি ইউকের ফ্লাইট যাবে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশ থেকে বলেন, অর্থাৎ কার্যত কলকাতা লন্ডন তো হচ্ছে না, এটা কনফার্ম, কিন্তু তার সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গ বঞ্চনা হচ্ছে দিনের পর দিন। তিনি উত্তরবঙ্গ নিয়ে একটি কথাও বলেন না। সুইজারল্যান্ড হবে। তিনি আসেন কিন্তু কিছু বলেন না। আমার প্রশ্ন হচ্ছে, উত্তরবঙ্গ বঞ্চনা হোক, উত্তরবঙ্গে উন্নয়ন হোক, সাধারণ মানুষের জন্য সত্যিই কি এই গিমিক শেষ বেলায় সত্যিই লাগু হবে? আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। কলকাতাকে আমি ভেনিসও করাতে চাই না এবং উত্তরবঙ্গকে সুইজারল্যান্ড আমি চাই না। উত্তরবঙ্গই থাক। দেখো, তুমি যেগুলো একটা কথা বলি, দেখো পুরোনো দিনের সিনেমা আমরা দেখেছি অনেক, যেগুলোতে কি হতো দেখবে, কোনো একটি ব্যক্তিকে মেরে ফেললে তারপরে তার একটা জাদুকাঠি থাকতো, একজন জাদুকর স্পর্শ করলেই সে জীবিত হয়ে যেত। তৃণমূল কংগ্রেস যেগুলো করেছে, উত্তরকন্যা সহ বহু কিছু করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় যতবার উত্তরবঙ্গে এসছেন অন্য কোনো রাজনৈতিক নেতা আসেনি, স্বীকার করলাম, কিন্তু সেই পরিকাঠামোগুলোকে জাগ্রত করা, যেমন সুপার স্পেশালিটি হসপিটাল, সময় নিয়ে অল্প কথায় বলছি, সেখানে পরিকাঠামো যেরকম রয়েছে ডাক্তার নেই। তাহলে উত্তরবঙ্গের চা শিল্পের জন্য চা সুন্দরী করে রাখলে চলবে না, তার ইমপ্লিমেন্টেশন প্রয়োজন। আর বিজেপির সমস্যাটা হচ্ছে যে অশোক ভট্টাচার্য কতবার দাবি দেওয়া নিয়ে কলকাতায় গিয়েছিলেন এবং তারপরে কিন্তু তিনি সেটা সাফল্য লাভ করেছিলেন। সুতরাং আমি যদি এটা নিজের এলাকার সমস্যা নিয়ে আমি জনপ্রতিনিধি হিসেবে আমার অহমিকা ছেড়ে দিয়ে আমরা যদি যেতে পারি, তাহলে কোনো না কোনো মতে আমার অঞ্চলের সমস্যা সমাধান হতে পারে। কিন্তু আমি অশোক ভট্টাচার্য হতে পারবো না, সমস্যা এই জায়গায়। বেশ, একেবারে অন্তিম পর্বে ছিলাম। আপনাদের 4 জনকে অশেষ ধন্যবাদ রেড টিভি বাংলায় আসার জন্য, সন্ধ্যে 7টার এই শোতে যোগদান করার জন্য। যে কথা বলে আজকের এই স্পেশাল শো শেষ করবো, যে কথা সুকান্তবাবু বলছেন, দেখুন, প্রকল্প অনেক হতে পারে, ইমপ্লিমেন্টেশন কতটা হচ্ছে সেটা খুব ইম্পর্টেন্ট। যেমন ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার, ঠিক সেরকমভাবেই প্রকল্প আছে, ভুরি ভুরি শ্রী রয়েছে, ভুরি ভুরি প্রকল্পের যাবতীয় নিদান দেন কেন্দ্রীয় সরকার, কিন্তু ইমপ্লিমেন্টেশন সত্যি কি হচ্ছে? এত টাকা, এই তো কিছুক্ষণ আগেই সরাসরি আমাদের বললেন, আমাদের প্রীতমবাবু বলছেন 3000 কোটি টাকা এয়ারপোর্টে, 5500 কোটি টাকা, 800 কোটি টাকা, এত টাকা, কিন্তু সেটা সত্যিই কি সর্বসমক্ষে সামনে ভেসে আসছে? প্রশ্ন তো ওঠে। কিন্তু এবার প্রশ্ন হচ্ছে, এই উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ অনেক তো হলো, কিন্তু এটাও তো মানতে হবে যে টোটালটাই আসলে পশ্চিমবঙ্গের মধ্যে পড়ে। তাহলে পশ্চিমবঙ্গের সার্বিক উন্নয়ন উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গ আলাদা করে না দেখে কেন সার্বিক উন্নয়নের দিকে, বেকারত্ব, উন্নয়ন, এই সব দিকে কেন আলোচনা করা হচ্ছে না? কেন বিধায়কদের সরাসরি দিল্লির দরবারে যেতে হচ্ছে? সাংসদরা কি করছেন? আজকে এই প্রশ্ন রেখেই আজকের এই স্পেশাল শো শেষ করলাম। এরকমই টান শো দেখার জন্য প্রতিদিন ঠিক সন্ধ্যে 7টায় নজর রাখতে হবে শুধুমাত্র রেড টিভি বাংলার পর্দায়। নমস্কার।